দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, মুখ্যমন্ত্রী বলছেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, কি বলবেন? উনি যদি রাজনৈতিক নেতা হিসাবে কোনো নেত্রী হিসাবে কোনো মন্তব্য করেন আমি জবাব দেব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের কথার জবাব আমি দিতে পছন্দ করি না। ওনারা চারটে কথা বলে 100টা মিথ্যা কথা বলেন। আর উনি যদি প্রশাসনিক প্রধান হিসাবে বলেন তাহলে আমি এটাই বলবো যে আপনার ইচ্ছাটা আপনি পূরণ করুন। তাহলে আপনি যে বলছেন যে বাংলা উৎসবে ফিরবে, সত্যিকারের বাংলা উৎসবে ফিরবে। অনেক হয়েছে, আপনি সম্পূর্ণভাবে সমস্ত দিক দিয়ে আপনি চূড়ান্ত ব্যর্থ। ব্যর্থ নয়, এই যে মানুষে বলছে যে আপনি অভিযুক্ত বা অপরাধীদের প্রোটেকশন দিচ্ছেন, এই মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। আমরাও চাই আপনি সসম্মানে আপনি 2011-র আগে যে জায়গায় ছিলেন সেই জায়গাতে ফিরে যান। আপনি মানুষের মনে ফিরে আসুন। মানুষ এখন আপনাকে পছন্দ করছে না, এই সত্যটা যদি আপনি উপলব্ধি করতে পারেন আর আপনি পদত্যাগ করেন, এটা শুধু আপনার জন্য নয়, পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। কিন্তু আপনি আদৌ কি ফিরবেন? রোজিনা। স্যার, একই সাথে মুখ্যমন্ত্রী কালকে লাইভ স্ট্রিমিং এ রাজি হলেন না, কেন হলেন না? তার কি মুখোশ খুলে যেত কার্যত তার সরকারের, বলা চলে, কি বলবেন? দেখো, এটা সমস্যাটা হচ্ছিল যে লাইভ স্ট্রিমিং, প্রথমত ওনার এই সমস্যার সমাধানের কোনো সদিচ্ছাই নেই, সেটা তো প্রথম দিন থেকেই বোঝা গেছে। উনি যে একের পর এক পরস্পর বিরোধী কথা বলে গিয়েছেন এই নারকীয়তম জঘন্যতম ঘৃণ্য অপরাধের ব্যাপারে, সেটা তো বাংলার মানুষ দেখেছে, শুনেছে, বাংলার প্রতিটা বাচ্চা আজকাল জেনে গেছে। তার জন্যই বাংলার জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ পেশা সমস্ত বিভেদ ভুলে সমস্ত বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ রাস্তায় নেমেছে। আর শুধু বাংলা নয়, ভারতবর্ষে এবং সারা বিদেশে নেমেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আগামীকাল প্রবাসী বাঙালিদের অন্যতম সর্ববৃহৎ একটি সংগঠনের ওনারা অনলাইন ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছেন। সারা পৃথিবীর মানুষ জানতে চায় কি হচ্ছে বাংলায় আর কি হয়েছে, ন্যায় বিচার অভয়া কি করে পাবে, কবে পাবে। এই ব্যাপারে আমি আগামীকাল সেই সংগঠনের ওই কনফারেন্সে যোগদান করছি। তো এই অভয়ার ন্যায় বিচারের লড়াই কিন্তু শুধু কলকাতায় নয়, পুরো বাংলা, পুরো ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন এই জায়গাতে প্রতি কটা মানুষ দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি চূড়ান্ত ব্যর্থ। এবং এই ব্যর্থতা, যে ব্যর্থতাগুলোর কারণে এই জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি করেছিলেন, সেই প্রতি কটা দাবি কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত। আমি সর্বান্তকরণে জুনিয়র ডাক্তারদের এই দাবিগুলোর সঙ্গে সহমত, ওদের সঙ্গে আছি, ওদের পাশে আছি। এবার এই দাবিগুলো নিয়ে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ স্ট্রিমিং এ কথা হয় তাহলে কিন্তু উনি এক্সপোজড হয়ে যাবেন সারা পৃথিবীর কাছে। কারণ এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার ওনার কাছে কোন রকম কিছু জবাব নেই, উত্তর নেই, এবং সেটা ওনার থেকে ভালো করে কেউ জানে। উনি বলছেন ওরা বিচার চাই না, ওরা চেয়ার চাই। দেখো, এখন বললাম উনি যদি রাজনৈতিক নেত্রী হিসাবে বলে থাকেন আমি জবাব দেব। কথা একটু বলে দিই, নবান্নে বসে উনি প্রশাসনিক কার্যালয় চালাচ্ছিলেন, মানে মুখ্যমন্ত্রীর পদে বসেই উনি ওই কথা বলেছেন। তাহলে আবার বলি, উনি গুলিয়ে ফেলেন। উনি এটা তো চিরকাল করেছেন। উনি নবান্নে বসে ভারতের জাতীয় পতাকা পাশে রেখে র বা আইবি বা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে সাংঘাতিক সমস্ত মন্তব্যগুলো করে থাকেন, আমাদের ভাবলে লজ্জা হয়, আমরা হতবাক হয়ে যাই যে একজন মুখ্যমন্ত্রী অফিসিয়াল অফিসে চেয়ারে বসে পাশে জাতীয় পতাকা নিয়ে ভারতের প্রিমিয়াম এজেন্সিগুলো এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এত বিষোদ্গার কি করে করতে পারেন। ওই জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা সরিয়ে দিয়ে ওখানে যদি পাকিস্তান বা চীনের জাতীয় পতাকা থাকতো তাহলে হয়তো শোভা পেত। কিন্তু ওই যে বললাম, যেটা বাংলায় বলে নত্য সত্য জ্ঞান, উনি হারিয়ে ফেলেছেন।
তার জন্য উনি এই যে বিভেদ রেখাটা, যে আমি রাজনৈতিক নেত্রী, আমি একটি রাজনৈতিক দলের সর্বশক্তিমান ক্ষমতা, আবার আরেকদিকে আমি সংবিধানের শপথ নেওয়া নির্বাচিত মুখ্যমন্ত্রী, এই দুটোর যে বিভেদ রয়েছে, এই মাঝখানে যে লক্ষ্মণ রেখা রয়েছে, সেটা উনি ভুলে যান। তো এই যে চেয়ারের কথাটা বলেছেন, এটা ওনার ওই রাজনৈতিক সত্তা বেরিয়ে এসেছে। উনি আতঙ্কিত, চোখের সামনে বাংলাদেশ দেখে উনি এখন বাংলাদেশের আতঙ্কে ভুগছেন। এই যে ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জুনিয়র ডাক্তার, এরা কেউ কিন্তু ঘুষ দিয়ে MBA হয়নি, বা এরা ওই 2 নম্বরি করে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট নয়। এরা সত্যিকারের জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অত্যন্ত মেধাবী এই ছেলেগুলো, মেয়েরা, এরা অমানসিক পরিশ্রম করে আজকে ডক্টর হয়েছেন। ওই রাজনীতির চেয়ার বা ওই মুখ্যমন্ত্রীর চেয়ার ওদের কাছে নিতান্তই ছোট। ওদের আসন মানুষের মনে, ওদের আসন জবরদস্তি কেড়ে রাখা একটা চেয়ারের উপর নয়। ওই চেয়ারের দিকে কেউ লোভ দিচ্ছে না। আপনার আত্মীয় স্বজনরা যদি কেউ লোভ দিয়ে থাকে বা তাকিয়ে থাকে, সেটা তাদের ব্যাপার, আপনার পারিবারিক ব্যাপার। কিন্তু ওই চেয়ারটা বাংলার মানুষের, চেয়ারে বাংলার মানুষ আপনাকে বসিয়েছেন, এবং প্রয়োজন মনে করলে চেয়ার থেকে বাংলার মানুষ আপনাকে সরিয়ে দেবে। শুধু ওই জুনিয়র ডাক্তারদের যদি আপনি বলেন যে এই চেয়ারটা লক্ষ্য, এটা অত্যন্ত নিম্ন রুচির একটি বক্তব্য। এই বক্তব্যের উপর এর থেকে বেশি সময় নষ্ট করা আমার মনে হয় ঠিক হবে না। স্যার, একই সাথে আমি বলছি, মুখ্যমন্ত্রী 2 ঘন্টা বসে রইলেন, সেই ছবি নবান্নের তরফ থেকে প্রকাশ করা হলো। তাহলে কি এটাই কপিল সিব্বলের হাতে এই অস্ত্রই তুলে দেবেন যে 2 ঘন্টা আমি ওয়েট করেছি? কি বলবেন পরবর্তী শুনানির ক্ষেত্রে? দেখো, সুপ্রিম কোর্টে কিন্তু এই আমাদের অভিযোগকারিণী অভয়ার বা পশ্চিমবঙ্গ রাজ্যে ভারত সরকারের যে আইনজীবীরা গেছিলেন, তারা এই জিনিসটা বলেছেন অন রেকর্ড, যে অভয়ার শবদেহ ওর পরিবারের লোককে, বাবা মাকে দেখতে দেওয়া হয়নি, 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, এবং তার জবাব চেয়ে পাঠিয়েছেন মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, যেটা কেন হলো, কি জন্য হলো। এবং মহামান্য বিচারপতি পারদিওয়ালা বলেছেন, আমার 30 বছরের ক্যারিয়ার আমি জীবনে এই জিনিস দেখিনি। এবার ওই 3 ঘন্টার যে ব্যাপারটা, যেখানে একটি মেয়ে ধর্ষিতা এবং খুন হয়েছে, অথচ তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না, 3 ঘন্টা ধরে আটকে রেখেছে, আর সেখানেই অভিজ্ঞের মতো এই নরাধম ব্যক্তিরা তারা ভেতরে বসে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এই 3 ঘন্টা অপেক্ষার যে ব্যাপারটা, ওটাকে কাউন্টার করার জন্য উনি 2 ঘন্টার একটা গল্প বাজারে ছেড়েছেন। কে বলেছিল ওনাকে 2 ঘন্টা অপেক্ষা করতে? আগের যে 2 দিনের কথা, আগের 2 দিনে তো একবারও তো ছিল না যে মুখ্যমন্ত্রী আসবেন। দ্বিতীয়ত, আপনার কাছে পুলিশ রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, আপনি প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন। আপনি নিজেই বলেন যে জুনিয়র ডাক্তারদের কেউ বাইরে থেকে ফোন করছে আপনার মত অনুযায়ী, যে ওদের আন্দোলনকে প্রভাবিত করছে। আপনার কাছে সব খবর রয়েছে। আর আপনার কাছে যদি এই খবরটা থাকে যে সল্ট লেক থেকে বাস বেরিয়েছে, আপনি সঠিক সময় যখন এরা পৌঁছাবে তখন আসুন। আপনাকে কে বলেছে 2 ঘন্টা আগে থেকে গিয়ে বসে থাকতে? কেউ বলেনি। রাজ্যের কাজকর্ম ছেড়ে, স্যার, রাজ্যের কাজকর্ম ছেড়ে মুখ্যমন্ত্রী 2 ঘন্টা সময় বসে রইলেন। না, সেটা তো বললাম, 2 ঘন্টা কেন, উনি 100 ঘন্টা বসে রাখুন। কেউ বলেছিল কি? জুনিয়র ডাক্তারদের দাবির মধ্যে এটা ছিল কি যে মুখ্যমন্ত্রীকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে? উনি 2 ঘন্টা অপেক্ষা করবেন বা 6 ঘন্টা অপেক্ষা করবেন, এই সমস্ত নাটক না করে উনি সমস্যা সমাধানের পথ খুঁজুন। এইসব করে লাভ হবে না। মানুষও বুঝছে, আর বিচার ব্যবস্থাও এত ঠুনকো নয় যে তারা যাত্রাপালাতে মন দেবে আর যাত্রাপালার দ্বারা ওনারা প্রভাবিত হবেন। এই যাত্রার কোনো লাভ হবে না, সেটা আগামী হিয়ারিং এই বোঝা যাবে। স্যার, একই সাথে এই হেয়ারিং এর কথা বলছেন, তাতে একটা খুব মানে চর্চার বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী মানে প্রধান বিচারপতির বাসভবনে গেছেন গণেশ পুজো, এটা নিয়ে কিন্তু কপিল সিব্বলও মন্তব্য করেছেন। সবাই ইতিমধ্যেই দেখলাম আমি ন্যাশনাল মিডিয়া জুড়ে এখন এইটাই আলোচিত বিষয়। এইটাকে কিভাবে দেখছেন? এটা দেখো, এটা একটা নিতান্তই অবান্তর আলোচনা। আমি জানি না কপিল সিব্বল বলেছে কিনা,
যদি বলে থাকে তাহলে ওনার মস্তিষ্ক সুস্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে হবে। একজন প্রধান বিচারপতি তার ব্যক্তি জীবনে কার কাছে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সেটার সঙ্গে তার বিচার ব্যবস্থা বা তার রায়দানের কোনো সম্পর্ক নেই। প্রধান বিচারপতির বাড়িতে গেছেন স্যার গণেশ পুজোয়। না, যেতেই পারেন, উনি কারোর বাড়িতে যেতেই পারেন। উনি যার বাড়িতে গেছেন তিনি তো কোনো অভিযুক্ত নন, বা সেই অভিযুক্তর মামলা তো ওনার আদালতে চলছে না। তো এই সমস্ত নিয়ে প্রশ্ন তোলা মানেই ভারতের বিচার ব্যবস্থা বা প্রধান বিচারপতির ওপরে প্রশ্ন তোলা, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। প্রধান বিচারপতির রায়ে বা ওনার অবজারভেশনে আমাদেরও অনেক জায়গায় আপত্তি থাকে, আমরা আপত্তিটা সেই হিসাবেই দাখিল করি। তার মানে এই নয় যে ওনার নিরপেক্ষতা বা ওনার ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্ন তুলবো, এটাকে আমি ঘৃণা করি। আমার মনে হয় এই সমস্ত জিনিসকে উপেক্ষা করাই শ্রেয়। আর যারা এই সমস্ত ইস্যু নিয়ে হাইলাইট করে, সমাজ মাধ্যমে ছড়ায়, তাদের একটাই কথা বলবো, গেট ওয়েল সুন। আপনারা মস্তিষ্কের অসুখে ভুগছেন, সুস্থ হয়ে যান। স্যার আর সবশেষ একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রচন্ড স্বার্থপর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সব লেখা এটা যদি তুমি বলো ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তি আলোচনা করি না, আমি একটু আগেই বললাম। উনি কি করেন, কি ভাবেন, উনি বলছেন আমি যখন 26 দিন অনশনে ছিলাম তখন তো আমার কাছে কেউ আসেনি কথা বলতে সিঙ্গুর নিয়ে। আমি যখন 14 দিন অনশনে ছিলাম কেউ আসেনি, কেন আসেনি তাহলে? না, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। উনি কি করেছেন কি না করেছেন, উনি যদি মুখ্যমন্ত্রী চেয়ার, কারণ সেখানে বলার আমাদের অধিকার রয়েছে, কারণ উনি আমাদের প্রতিনিধি, উনি এন্ড অফ দ্য ডে জনপ্রতিনিধি। উনি নির্বাচনে হেরে গেছেন কি 1600 কত ভোটে সেটা আলাদা ব্যাপার, তারপর আবার জিতে এসেছেন, ঠিক আছে, সেটা তার গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যদি এই সমস্ত কথা বলেন তাহলে আমাকে বলতেই হবে, তখন আপনি বিরোধী নেত্রী ছিলেন, এখন আপনি মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী হন আর ওই বিরোধী নেত্রী হয়ে রাজনৈতিক যাত্রাপালা করবেন না। আপনার চেয়ারে আপনি আজকে আছেন, কালকে থাকবেন না, কিন্তু ওই চেয়ারটার সম্মান নিন। যেই চেয়ারটাতে বিধান রায় থেকে শুরু করে প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, বুদ্ধদেব ভট্টাচার্য বসেছেন, ওই চেয়ারটার অবমাননা করবেন না। আপনি হয়তো ওই চেয়ারটার যোগ্য নন, কিন্তু কিছু করার নেই, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সেটা আমাদের স্বীকার করতে হচ্ছে। কিন্তু ওই চেয়ারটার দয়া করে অবমাননা করবেন না। আপনি একটু সংযত হন এবং মুখ্যমন্ত্রীর মতো ব্যবহার করুন। স্যার আপনাকে